পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অন্যদিকে রেজওয়ানা হাসানের গ্রেপ্তার দাবি করলেন। কিন্তু কেন? এই কেনর উত্তরটি একটু খোঁজার জন্য আমার সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন যুক্তরাজ্যের ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু। তার নিজেরও যে ইউটিউব চ্যানেল আছে সেটি আপনারা দেখছেন। তিনি লড়াই করছেন বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য, মুক্তিযুদ্ধের পক্ষে। আমি আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যারা দেখছেন। জি, আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি তো পর্যবেক্ষণ করেন এবং সব দিকে আপনার নজর আছে বাংলাদেশের। এই যে পল কাপুর আসলেন, আসার পরে হঠাৎ করেই পররাষ্ট্রমন্ত্রী প্রথমে বললেন যে মার্কিন যে চুক্তি হয়েছে আর ডক্টর ইউনূস বিদায় নেওয়ার ঠিক পূর্বক্ষণে সেই চুক্তি শুধু বিএনপি একা করে নাই, সেই চুক্তি ডক্টর ইউনূস সরকার একা করে নাই, বিএনপি এবং জামাতের সম্মতি আছে, তারা সম্মতি দিয়েছে। এর পরপরই আবার দেখলাম রেজওয়ানা হাসান জামাত যাতে ক্ষমতায় না আসে সেটি নিয়ে একটি ভিডিওতে কথা বলছেন। এরপরই জামাত এখন জুমার বাদে তারা বিক্ষোভ করলেন। তো পল কাপুর আসার পরে খলিল কেনই বা বললেন এই কথাটি? আগে তো বলেননি, বরং আগে বলা হয়েছে যে মার্কিনের সম্মতি না পেলে চুক্তির বিষয়ে কিছু বলা যাবে না। আপনার এই জায়গাটা যদি একটু শুরু করেন। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা হচ্ছে কি, আপনারা জানেন যে ডক্টর ইউনূস তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, মানে সে যতগুলা টেন্ডার করেছে, যতগুলা চুক্তি করেছে এবং যতগুলা ক্রয় চুক্তি বা বিভিন্ন জিনিস টেন্ডার করেছে, সবগুলা থেকেই কিন্তু সে টাকা খেয়েছে। তো এই টাকা খেতে গিয়ে তার এখন চুক্তিটা যদি না হয়, যেমন মনে করেন সে যাওয়ার মাত্র 2-3 দিন আগে আমেরিকা থেকে 14টি বিমান কেনার চুক্তি করছে। তো এই চুক্তিগুলোর মূল কারণ হচ্ছে কি, এই চুক্তিগুলা যারা করে দেয় মাঝখানে একটা মিডলম্যান থাকে। এই মিডলম্যান গুলা হচ্ছে কি, বায়ার এবং সেলারের মধ্যে নেগোসিয়েশন করে দেয়, 5-10% তারা পায়। ধরেন ওরা যদি 10% পায়, 5% পায় হলো যে কার্য আদেশটা দেয়। ধরো ডক্টর ইউনূস সেখান থেকে 5% পাবে আর ওরা 5% পাবে। এখন মনে করেন বিলিয়নের হিসাবে যদি 5% পায়, তাহলে আপনি বুঝছেন টাকাটা কত। আমার মতো আপনার মতো অসংখ্য মানুষের সারা জীবনে এই পরিমাণ টাকা আয় করতে পারবো। তো সে আসলে মূলত বাংলাদেশটাকে ওই বাণিজ্য হিসেবে নিয়েছিল। ডক্টর ইউনূসের মূল এই বাণিজ্য হিসেবে ডক্টর ইউনূস আমাদের এই বাংলাদেশটাকে নিয়েছিল। এর ফলে যেটা হয়েছে, আমেরিকার সাথে প্রথমে কিন্তু একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছিল, যেই এগ্রিমেন্টটা মানে ডিসক্লোজ করা যাবে না। সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে মূলত এই বিষয়গুলো ছিল যে আমাদের সাথে একটা চুক্তি হবে, এই চুক্তিতে এই এই জিনিসগুলো থাকতে হবে। এবং এটা তো ইউনূসের জন্মের দায়। জন্মের দায় কি, ইউনূসকে কিন্তু গ্রুমিং করা হয়েছে, ইউনূসকে তৈরি করা হয়েছে। কারা তৈরি করছে? আমেরিকা তৈরি করছে, সিআইএ তৈরি করছে। তো সিআইএ কেন তৈরি করছে? কোরবানি দেওয়ার জন্য তৈরি করছে। মনে করেন আমাদের দেশে কোরবানির আগে গৃহস্থরা একদম ছাগল এবং গরু খুব খাওয়াই দাওয়াইয়া লালন পালন করে, মোটা তাজা করে, কোরবানি এসে গরু জবাই দেওয়ার জন্য। তো ইউনূসকেও জবাই দেওয়ার জন্য আমেরিকা সেইভাবে তৈরি করছে। তো তৈরি করার পর তাকে জায়গা মতো টাইম মতো তাকে ফিট করা হয়েছে বাংলাদেশে। তো বাংলাদেশে ফিট করার পরে বলছে যে তুমি তোমার মন্ত্রণালয়ে যত লোক আছে, তোমার যে ক্যাবিনেটের লোক দিবা, সব কিন্তু আমেরিকার দালাল নিতে হবে। আমেরিকার দালালের বাইরে কেউ নিতে পারবে না। এই যে রেজওয়ানা হাসান, এই রেজওয়ানা হাসান সম্পর্কে আপনি ইতিহাস ঘাটলে দেখবেন তার বাবা মুসলিম লীগের এই প্রাদেশিক পরিষদের এমপি ছিল, এমএলএ। তো এমএলএ থাকার পরে 70-এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ায় ফেল করছে। এরপরে জিয়াউর রহমানের মন্ত্রী মানে পার্লামেন্টে 1979 সালে বিএনপিতে যোগ দিয়া, মুসলিম লীগ থেকে বিএনপিতে যোগ দিয়া এমপি হয়েছে এবং প্রতিমন্ত্রী হয়েছে। প্রতিমন্ত্রী হওয়ার পরে যখন জিয়াউর রহমান মারা গেল, 86 সালে আবার এরশাদের নির্বাচন করে এরশাদের পার্লামেন্টে আবার তিনি প্রতিমন্ত্রী হয়েছে। এখন দেখেন চরিত্রটা বোঝেন, ওই 70-এ বাংলাদেশ বিরোধী নির্বাচন, 67-তে পাকিস্তানের নির্বাচন, 69-এ জিয়ার নির্বাচন, আর 86-তে এরশাদের নির্বাচন। অর্থাৎ প্রতিটা ভিত্তি যেভাবে মনে করেন যে তার কোনো পার্মানেন্ট কোনো লোক নাই, দিনে দিনে সে হাত বদলায়,
ঠিক এইরকম একটা নষ্ট পলিটিশিয়ানের, পাকিস্তানপন্থী পলিটিশিয়ানের মেয়ে হলো এই রেজওয়ানা হাসান। এবং সে মিথ্যা কথা কিভাবে আর্টিকুলেটলি বলতে হয় সেটা সে জানে, এবং সে সেভাবেই বলে। দেখেন প্রথমে সে কি বলল, আমরা চেয়েছিলাম বাংলাদেশে উগ্রপন্থীরা যাতে মেইন স্ট্রিমে না আসতে পারে, অর্থাৎ সে বলতেছিল যে জামাত যাতে ক্ষমতা না নিতে পারে, এটা আমরা চেয়েছি, আমরা এটাতে সফল হয়েছি। আবার ওই মোশাররফ হোসেন ঠাকুর নামে বিএনপির একজন নেতা আছেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি বললেন যে যে সচিব উনার মন্ত্রণালয় ছিল তিনি প্রতিদিন যে সচিবকে শাসাতেন যে ঠিক হও জামাত ক্ষমতায় আসতেছে, তার মানে উনার প্ল্যানটাই ছিল জামাত ক্ষমতায় আসা। তো জামাত তো ক্ষমতায় আসবে, বাংলাদেশের একদম 64 ডিস্ট্রিক্টে সব জায়গায় বেহস্তের টিকিট টুকেট বিক্রি করা শেষ, মহিলারা অলরেডি মনে করেন যে প্লেনে উঠার মানে বেহস্তের প্লেনে উঠার জন্য, বোরাকে উঠার জন্য কাপড় চোপড় রেডি করে ফেলছে সব, মানে আগামীকাল ভোট হবে, রাত্রে রেজাল্ট হবে, পরের দিন তিনেরা বোরাকে কইরা বেহস্তে একদম চলেই যাবেন, একদম এটা ঠিক হয়ে গেছে। তো ইন্ডিয়া চিন্তা করলো এই বাঙালি এত তাড়াতাড়ি এত সহজে বেসতে চাইতে দিব। ইন্ডিয়া মনে করেন যে দুই একদিন আগে খেলটা ঠিক পথে খেললো, হিন্দু জনগোষ্ঠী যারা আছে তাদেরকে বলে দিল যতভাবে প্রলোভন দেখাক তোমরা এই জামাতের গুটি খেও না। এবং প্রগতিশীল মানুষ যারা মনে করেন আওয়ামী লীগ করে না, কিন্তু মানে প্রগতিশীল এবং তারা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা চিন্তা করলো জামাতে তো পোড়াকে ছোড়ার জন্য সব টিকিট রেডি করে ফেলছে, তা আমরা এটাতে নামাইতে হবে। তারা যাইয়া এন্টি জামাত সেন্টিমেন্টে ভোট দিছে, যার কারণে বিএনপি সরকার গঠন করছে। এখন এখানে একটু জায়গা আপনি একটু খেয়াল করে দেখেন, জি জামাতের যে বেশি বেশি ভোট, জামাত যে মনে করেন 43-40% ভোট পাইছে, তো জামাত কি আওয়ামী লীগের লোক কি জামাতকে ভোট দিছে? দেয় নাই। তাহলে জামাতকে ভোট দিছে কে? জামাতের ভোট দিছে বিএনপির লোকে, যারা ট্রেডিশনালি বিএনপি করতো, একসময় মুসলিম লীগ করছে, নেজামে ইসলাম করছে, পরবর্তীতে বড় প্রতিষ্ঠান বলে বিএনপির আশ্রয় ছিল, তারা এবারে মনে করছে বোরাকের পিঠে তাদের উঠার সুযোগ হয়ে গেছে, বিএনপিকে আর দরকার নেই, তখন তারা বিএনপিকে বাদ দিয়ে জামাতকে ভোট দিছে। আর মধ্যপন্থী যেসব মানুষ আওয়ামী লীগের সরাসরি নেতা না, কিন্তু হয়তো আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী লীগকে ভোট দেয়, মাঠের সেই মানুষগুলা শুধু জামাতকে ঠেকানোর জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে বুলুণ্ঠিত করতে না দেওয়ার জন্য এই বিএনপিকে ভোট দিছে। যদি এই অংশের ভোট যদি লাস্ট মুহূর্তে আওয়ামী লীগ বিএনপির পক্ষে না যেত, তাহলে জামাত কিন্তু জিতে যেত, এবং আমাদের নারীরা পুরুষেরা বোরাকে করে বেহেশতে যাওয়ার মোটামুটি একটা মানে মোটামুটি ব্যবস্থাটা ফাঁকাফাঁকি করে ফেলতো। তা আমরা দুঃখ প্রকাশ করি, আমরা তাদেরকে বেহেশতে যাইতে দেই নাই, আমাদের প্রগতিশীল মানুষেরা তাদেরকে বেহেশতে যেতে যায় নাই। এখন এই রিজওয়ানারা বলছে যে আমরা মৌলবাদীকে ক্ষমতায় আনতে চাইনি। আসলে মৌলবাদীকে ঠেকানোটা রিজওয়ানার কাছ থেকে হয় নাই, এটা আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র আছে তার যে ক্ষমতা আছে, ভূরাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, বিশ্বকে কন্ট্রোল করার ক্ষমতা, সেই ক্ষমতা বলে এই জামাত কিন্তু কিক আউট হয়ে গেছে। খেয়াল করে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে আমেরিকার সাথে যে চুক্তিটি হয়েছে, এই চুক্তিটি এখন যদি আপনি দেখেন আপনার গায়ের রোম শিহরে উঠবে। কারণ কি বলছে যে আপনি পৃথিবীর কোন দেশের সাথে যদি ট্রেড এগ্রিমেন্ট করতে হয় তাহলে আমেরিকার অনুমোদন লাগবে, এবং আমেরিকা যাকে শত্রু হিসেবে ট্রিট করে সেই রকম কারোর সাথে আপনি মানে আমেরিকার অমতে কোনো বাণিজ্য চুক্তি করতে পারবেন না। খেয়াল করে দেখেন বিষয়টা। জি এখন আমাদের তেলের মূল যোগানদাতা হচ্ছে মধ্যপ্রাচ্য, বিশেষ করে এই সৌদি আরব বা কুয়েত, কাতার, এইসব জায়গা থেকে এলএনজি এবং তেল আমাদের মূলত আসে। তো এখন সেই তেলটা এখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে যুদ্ধের কারণে, আমাদের দেশের তেলের হাহাকার কিন্তু কাছাকাছি পর্যায়ে চলে আসছে। আগামী 2 সপ্তাহ যদি এই যুদ্ধটা চলে, আমাদের দেশে কোনো তেলে থাকবে না। তো এখন তেলের জন্য আমাদের বিকল্প হলো রাশিয়া, তেলের জন্য বিকল্প হলো আমাদের অন্য কোনো দূরের দেশ, নাইজেরিয়া, বা আপনি ধরেন ওই যে ওই দিন তুলে নিয়ে আসলো যে মাদুরুর দেশ ভেনিজুয়েলা। এখন আমরা ওইসব দেশে যাইতে গেলে রাশিয়াতে, আর আমাদের এলএনজির জন্য চায়না আছে, চায়নার কিছু ন্যাচারাল গ্যাস আসে, ওরা কিছু বিক্রি টিক্রি করে। এখন ওই চুক্তির সত্য মোতাবেক আপনি কি যাইতে পারতেছেন? না তাইলে আপনি এখন বোঝেন
এরপরে বলছে আপনি যে গার্মেন্টস শিল্পের তুলা, এটা আমেরিকার তুলা ব্যবহার করবেন। আপনি বলেন তো, অন্য দেশ থেকে তুলা আনলে আর আমেরিকার থেকে তুলা আনলে আপনার খরচটা ৩ গুণ হয়ে যায় না? মানে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে মোটামুটি কবর দেওয়ার একটা ব্যবস্থা হয়ে গেছে। এই ইউনুস সম্পর্কে আমাদের দেশের বদিউল আলম নামে এক ভদ্রলোক খুব সুন্দর কথা বলেন, সচিব ছিলেন। উনি বলে যে গ্রামে একটা বদমাশ বদিউর লোক, রহমান, বদিউর রহমান। বদিউর রহমান বলে যে তিনি এই গ্রামের একটা বদমাশ লোক ছিল, সবার পাছায় কান্না আঙ্গুল ঢুকাইতো, মানে কনিষ্ঠ আঙ্গুলি ঢুকাইতো। তো যখন মরে যাওয়ার সময় হয়েছে, গ্রামের লোকেরা নাইকা বলে যে আমার পিছন দিয়ে আমি মরে গেলে একটা বাঁশ দিয়ে ওই রাস্তার কোনায় তোরা দাঁড় করে রাখিস। তো গ্রামের মানুষের চিন্তা করতেছে এটা কেন বললো। তো যাক, তারপরেও সে ওসিয়ত করে গেছে, তার কথা মতো বাঁশ দিয়া তারে মানে ৩ রাস্তার মোড়ে ঝুলে রাখছে, আর পুলিশ এসে পুরা গ্রামবাসীকে ধরে নিয়ে গেছে, মানে হত্যার দায়। মানে সে ময়ূরও একটা কইরা গেল। তা এখন ডক্টর ইউনুসকে ওই ক্যাটাগরি তিনি ফেলছে। এই ডক্টর ইউনুস যাওয়ার সময়ে মাত্র ২ দিন আগে আমেরিকার সাথে এই চুক্তিটি করে বাংলাদেশকে একটা বিপদের মধ্যে ফেলে দিছে। যদি এই চুক্তি সাস্টেইন করে, আগামী ২-৪ বছরের ভেতরে এই সরকার মহা বিপদে পড়বে। বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে যাবে, ইন্টারন্যাশনাল ট্রেডে বাংলাদেশ জিরোতে চলে যাবে। এখন এই অবস্থাটা ডক্টর ইউনুস কেন করেছে? ওই যে বললাম, ডক্টর ইউনুসকে জন্ম থেকে যারা লালন পালন করতেছে, যারা নোবেল কিনে দিছে, যারা বিভিন্ন জায়গায় ডক্টর ইউনুসকে তাদের গেটুপুত্র বলে পরিচয় করাই দিছে, তাদের জন্মের দায়টা মেটানোর জন্য এই ডক্টর ইউনুস তার সফর সঙ্গী হিসেবে নিছে এই সুন্দরী মহিলাকে, বেলা। কথা বুঝছেন? এই বেলা কি করতো জানেন? এই যে বসুন্ধরা সহ বাংলাদেশে যত বড় বড় কি বলে যে আবাসন প্রকল্পগুলো আছে, তো ওগুলা মনে করেন যে ওরা প্রথমে যাই ব্যাটো দিত, বলতো যে এটা মানে পরিবেশ ছাড়পত্র দেওয়া যাবে না, এখানে যদি এই প্রতিষ্ঠান করা হয় তাহলে বাংলাদেশের মানে পরিবেশের বিপর্যয় হয়ে যাবে, পরিবেশ সব নষ্ট হয়ে যাবে, ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে, এটা দেওয়া যাবে না। তো পরবর্তীতে তারা কি করতো, তারা মনে করেন যে একদম বড় ঠেলা গাড়িতে করে একটা বস্তা পাঠাই দিত। তো বস্তা পাঠাই দেওয়ার পরে তারা আরেকটা নতুন সংবাদ সম্মেলন করে বলতো যে হ্যাঁ, তবে এটার ডান পাশে যদি ছোট একটা জলাধার রাখা হয়, বাম পাশে যদি ১০০টা গাছ লাগানো হয়, তাহলে এটা প্রকৃতির কোনো সমস্যা হবে না। কথাটা বুঝছেন? এই কাজে ব্যস্ত ছিল। এখন জামাতে ইসলামী মনে করছিল যে তার বাপ ছিল মুসলিম লীগার, এখন সে তো আমাদের লোক, সুতরাং আমরা তো সেল চালাইয়া বেহেশতের দিকে চলে রওনা দিছি। এখন সে যখন এই কথাটা বলছে, তখন তো জামাতে বলতেছে যে এই দুইজন, একজন হলো খলিলুর রহমান, কারণ খলিলুর রহমান সারা বছর এই আমেরিকার স্বার্থ দেখলো, আর আমেরিকা জামাতের পিছনে হাত দিয়ে থাকলো। এখন খলিলুর রহমান তাদের লোক, তারা ধরে নিয়েছিল, কিন্তু তারেক রহমান এসে পট করে তার উপর রাষ্ট্রমন্ত্রী দিয়ে দিল। তখন জামাতের মধ্যে এখন কমপ্লেক্স তৈরি হলো, কিরে আমাদেরকে ঘুমে রেখে তো আমাদেরকে বিক্রি করে ফেলছে। এখন এই খলিলকে আর এই জলিলকে, এই কি বলে যে রিজওয়ানাকে, তারা মামলা করতে চায়। খেয়াল করে দেখেন, এই গোষ্ঠীটা যে একটা কোটালি স্বার্থ রক্ষা করার জন্য এসছে, নিজেদের পেট পুরানোর জন্য আসছে, এটা কিন্তু এখানেই এখন প্রমাণিত। এই নির্বাচনটা যে একটা মেটিকুলাস ডিজাইনের নির্বাচন হয়েছে, এই নির্বাচনটা যে কোনো গ্রহণযোগ্য নির্বাচন না, এখানে নির্বাচনের রেজাল্ট শিটটা যে একটা সো কল্ড, এবং এখানে কারে কোন জায়গায় দেওয়া হবে এটা যে আগে থেকে নির্ধারিত ছিল, সেটা তারা এখন নিজেরাই প্রকাশ করছে। ডক্টর আমি ইউনূস, একটু ইন্টারাপ্ট করছি জি আপনাকে। জি জি এই যে জামাত কখন খলিলুর রহমানের বিরুদ্ধে ক্ষিপ্ত হলেন, জামাতের নেতারা, সেটা হচ্ছে এই পল কাপুর আসার পরে যখন ফাঁস করা হলো, খলিলুর রহমান যখন ফাঁস করলেন যে ডক্টর ইউনূস একাই চুক্তি করেনি, এটা বিএনপি এবং জামাত তারা সম্মতি দিয়েছিল। তাইলে এখন এর পরেই তো জামাত খেপলো, জামাতের নেতা, জামাতের আমির সেও বলছে যে না, এটা আমরা সম্মতি দেই নাই। তাহলে এই জামাত কেন এখন পোল্টি খেলো? শুনেন, ওই কাপড়ের দোকানের এক পাশে কাপড়ের দোকান, সামনে হলো কোলিং কর্নার, কফি বিক্রি করে, আবার একটু স্ন্যাক্স বিক্রি করে, আইসক্রিম বিক্রি করে। তো এক কাস্টমার
ওই দোকানে গিয়ে কাপড় কিনছে, বলে যে ভাই একটু পয়সা কম রাখেন, ভাই ভাই এক কাপ চা খাইয়া যান, পয়সা কম রাখতে পারবো না। তো সে বলে যে ওই দোকানে যান, দোকানে যাওয়ার পরে দোকানদারের সে অর্ডার দিল কি, আমাকে চা দেন, কফি দেন, ম্যারিন্ডা দেন, মানে সে কাপড়ের দামের চাইতে বেশি জিনিসের অর্ডার দিয়ে ফেলছে। দেওয়ার পরে বলে যে না, এত জিনিস আপনাকে কেন দিব? তো ওই দোকানদারের দেখাইলো, দোকানদার হাত দিয়ে বলে যে ভাই ঠিক আছে ঠিক আছে, আমার লোক। কিন্তু দোকানদারে জানে এটা কফি খাবে, এই যে পুরো দোকান সহ খায়া ফেলতেছে, এটা কিন্তু দোকানদারও জানে না। জামাত এবং বিএনপির বিন্দু মাত্র ধারণা ছিল না যে আসলে এগ্রিমেন্টটা কি হচ্ছে। কথাটা বুঝছেন? বিএনপি ছিল এক টেনশনে যে কোনোভাবে নির্বাচনটা হয়ে যাক, আর জামাত চাইছে কোনো না কোনো ভাবে নির্বাচনটা একটু পিছনে নিয়ে যাক। এবং এই দুইজনের দুই দিকে চাওয়ার কারণে দুইজনকেই ডক্টর ইউনূস ম্যানেজ করছে। তো এই ম্যানেজ করতে যাইয়া ডক্টর ইউনূসের সাথে এই চুক্তিতে যে কি লেখা ছিল, বিএনপিও জানে না, জামাতও জানে না। খেয়াল করে দেখেন, জি, জামাত, ডক্টর ইউনূস বলছে আপনারা কি আমার সাথে একমত কিনা? হ্যাঁ, আমরা আপনার সাথে একমত। বিএনপিও বলছে হ্যাঁ আমরা একতে দায়িত্ব বেহাজাল ইমাম। এখন ইমামে যে জোহরের নামাজে সূরা তো আবার জোরে পড়ে না, বুঝেন না? জোহরের নামাজ আসরের নামাজের সূরা আসতে পড়ে না। তো ইমামে বলতেছে এটা হলো জোহর আসরের সময়, এটা তো মাগরিবের এশার সময় না, এটা আমি জোরে পড়তে পারবো না। তো যার কারণে ভুল পড়ছে নাকি শুদ্ধ পড়ছে বিএনপিও জানে না, জামাতও জানে না। যার কারণে তিনি তার মনের মতো করে এই চুক্তি করে নিছে। আমি মনে করি এই চুক্তির সাথে বিএনপি এবং জামাতের কোনো সম্পর্ক নাই। এই চুক্তি মূলত ডক্টর ইউনূস তার প্রভুদেরকে খুশি করানোর জন্য এটা করেছে। এবং বিএনপি এবং জামাত ওই সময়ে এক একজন এক এক রকমের কম্পালসিভ পজিশনে থাইকা ডক্টর ইউনূসের সাথে হা হা বলছে। ডক্টর ইউনূস হচ্ছে একটা বিশ্ববাট পার। আপনাকে বলি, আপনি আমাকে একটা জিনিস বলেন, আজকে যদি আমাকে আপনি বলেন যে বাংলাদেশের প্রতি আপনার কি, আপনি কি করছেন বাংলাদেশের জন্য, আমি এটাও বলতে পারি যে বাংলাদেশে অন্তত আমি ঈদে কোরবানিতে 10টা 50টা টাকা হইলেও দেই, যে যারা আছে আত্মীয় স্বজন তারা একটু ঈদ করুক। ডক্টর ইউনূস তাও দেয় না। ডক্টর ইউনূস কি করে জানেন? যা ইনকাম করে বিদেশে নিয়ে যায়, আর আমরা 10 টাকা ইনকাম করলে 2 টাকা হলেও দেশে দিই। ডক্টর ইউনূস এই যে মনে করেন তার গ্রামীণ প্রতিষ্ঠান, একটাতে যখন কিছু লাভ হয়, তো বাংলাদেশে একটা নিয়ম আছে যে কি, আপনি যদি নতুন কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন তাহলে ট্যাক্স দিতে হয় না। তো এটার আরেকটা ব্যয় তৈরি করে, তো ব্যয় তৈরি করে ওই টাকাটা ওখানে নিয়ে যায়, ওখান থেকে 10 টাকা দিয়ে 8 টাকা বা 6 টাকা বিনিয়োগ করে 60 টাকা খায়া ফেলে। তারপরে ওই নতুন যে ব্যয় হলো, তার যখন লাভ হয় তখন আরেকটা বইন তৈরি করে, ওই বোনের কাছে যাইয়া টাকাটা রাখে, রাইখা 10 টাকা বিনিয়োগ করে, তার মধ্যে বিনিয়োগের থেকে 4 টাকা সে খায়া ফেলে। এইভাবে বাংলাদেশ সরকার কখনো ডক্টর ইউনূসের এই প্রতিষ্ঠান থেকে লাভ করতে পারে নাই। ডক্টর ইউনূস হচ্ছে একজন প্যাথোলজিক্যাল লায়ার, ঘন্টায় ঘন্টায় মিথ্যা কথা বলে এবং খুব সাজায় বলে। আপনি দেখেন টেলিভিশন, রেডিও, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, কোনো জায়গায় কোনো একটা লোক ডক্টর ইউনূসকে ভালো বলছে না। কেন বলছেন? জি, কারণ একটাই, কারণটা হচ্ছে কারণটা হচ্ছে উনি বাঙালি জাতির সাথে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে, বাংলাদেশের যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর সাথে যে প্রতারণা করেছে, বাংলাদেশের মনে করেন 53 বছরে যে দেশটা একটা সিস্টেমেটিক ওয়ের মধ্যে গেছিল, সেখান থেকে এটাকে টেনে নেওয়া হয়েছে। দেখেন, এই যে প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নাই গণভোট আহ্বান করার, সে প্রেসিডেন্টকে দিয়ে, প্রেসিডেন্ট এই যে কালের কণ্ঠে যায় বলে দিছে না যে আমার 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 এই সম্পর্কে কোনো ধারণাই নেই, আমার দিয়া শুধু আমাকে দেখাইছে। কথা বুঝছেন? তো সেই জন্য বলছি, এই ডক্টর ইউনূস, রিজওয়ানা হাসান, এখন এই তাদের মধ্যে যখন পিটাপিটিটা হবে, তখন আমরা খেলা দেখব। আমরা কিন্তু এই খেলা আপনি যে আমরা যে খেলা দেখব, খেলা তো শুরু হয়ে গেছে মনে হচ্ছে। কারণটা হচ্ছে খুবই একটু গভীরভাবে দর্শক আপনারা যদি ভাবেন যে খলিলুর রহমান যেই তথ্যটি ফাঁস করলেন, তিনি কিন্তু যেই সরকারের এখন পররাষ্ট্র মন্ত্রী, সেই সরকারের বিরুদ্ধেও, সেই দলটির বিরুদ্ধেও তিনি কমপ্লেন করলেন। তিনি সরাসরি বিএনপি এবং জামাতের নাম ধরে তারা বললেন। তার মানে তিনি পরিষ্কার করে দিলেন যে তিনি বিএনপিকে ওন করেন না, এই সরকারে তিনি বিএনপির দয়ায় আসেননি। তাকে তার মানে তিনি প্রমাণ করে দিলেন যে ডক্টর ইউনূস
এই বিএনপির উপরে তাকে চাপিয়ে দিয়েছে। এখন বিএনপি তাকে না পারছে ফেলতে, না পারছে গিলতে। বিষয়টা কি এমনটাই? বিষয়টা এমনটাই হলো কি, আপনাকে বলি, এটা কাহিনীটা আরো একটু পিছনের কাহিনীটা হচ্ছে কি, তারেক রহমান যখন ক্ষমতায় ছিল, মানে ওই ১/১/১ ঘটার আগে, তখন আমেরিকার একটা অ্যাসেসমেন্ট করছিল। অ্যাসেসমেন্ট করে এটা কিন্তু ইউকিলিক্স কিন্তু প্রকাশও করে দিছে যে তারেক রহমান সম্পর্কে একটা ডেরগেটরি একটা কমেন্ট তারা দিয়েছিল যে তারেক রহমান সম্পর্কে একদম নেগেটিভ একটা হুম, পোর্টফোলিও দিছে এবং বলছে যে তিনি হচ্ছে মিস্টার 10%। ইভেন সাম্প্রতিক ব্রিটিশ পত্রিকায় পর্যন্ত হয়েছে এই কথা বলে, এবং বলছে যে তিনি আমেরিকা এবং মানবতার জন্য ভয়ঙ্কর। এই কথা বলার পরে যে বাংলাদেশের পট পরিবর্তন হবে, কিন্তু আমেরিকা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিতে রাজি ছিলেন না। তো খলিলুর রহমান নাকি এই নেগোসিয়েশনটা করছে যে না ঠিক আছে, এখন জামাতের নেওয়ার চাইতে তারেক রহমানকে নেওয়া ভালো হবে, আপনারা এটা অ্যাকসেপ্ট করেন, নাইলে বাংলাদেশে অন্য কিছু হয়ে যেতে পারে। এবং তিনি তারেক রহমানের সাথে লন্ডনে বসা ডক্টর ইউনূসের সাথে একটা নেগোসিয়েশন করে দিয়েছেন যে ঠিক আছে, আপনি ক্ষমতায় যাবেন, আমরা ব্যবস্থা করতেছি, কিন্তু সত্য একটাই। সত্যটা কি, আমেরিকা চায় যে বড় একটা চুক্তি হবে, আমরা যা ইচ্ছা আপনি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেন, চেক লিখে দেন, সাইন করে দেন, সংখ্যা আমরা বসাবো। কথাটা বুঝছেন? এই কথাটাই আমি বলতেছিলাম। এই খলিল, এই জলিল খলিলেরা এই কামটাই করছে। তারেক রহমানের বলছে আপনার বিরুদ্ধে আমেরিকার যে অভিযোগ সেটা তারা তুলে নিবে, সত্য একটাই, আপনি সাকে চাইন করে দিবেন আর নাম্বারটা আমরা লিখবো। বোঝেন? এইরকম ভাবে তিনি ব্ল্যাঙ্ক চেক রেখে দিয়েছেন যে ঠিক আছে, আমেরিকার সাথে যা ইচ্ছা তা করেন। এবং খলিলকে উনি কথা দিয়েছেন যে ঠিক আছে, আপনি যদি আমেরিকাকে আমার খাওয়াই দিতে পারেন এবং আমারও যদি এই সূত্রে ক্ষমতা আনিয়ে দিতে পারেন, তাহলে আপনাকে আমি একটা সম্মানজনক জায়গায় রাখবো। তো খলিল দুই দিকেই খেলছে। জামাতকে দেখাইছে যে আমি তো মানে জামাত গণনার মানুষ, তোমাদের মাথার উপরে ছাতা। আর এদিক দিয়ে বিএনপির সাথে একটা চুক্তি করে নিলেন আর কি। ওই ছাগলের দালালি গরুর দালালি দেখেন নাই? মানে একটা গরু নিয়ে এক লোক দাঁড়ায় রয়েছে, ২-৩ ঘন্টা হয়েছে, তার গরুর দাম ২০,০০০-এর উপরে উঠেই না। তো এ বললো যে বাতিজা কত হলে বেচবা? কয় বাতিজা কাকা, এটা তো ২৫,০০০ বেচার খেয়াল নিয়ে আইছিলাম, এখন তো ২০,০০০ও মূলায় না কেউ। কয় ঠিক আছে, তুমি ২৫,০০০ হলে ঠিক আছে, তো ঠিক আছে, বাকিটা আমার। তো সে মনে করেন যে দালাল ২-৩ জন লাগাই দিছে। একজন এসে বলে ৩৫,০০০ দিয়া দাও, আরেকজনে বলে না ৩৬,০০০ দিয়ে ধরিল, টানাটানি করে, কয় যে না আপনাদের কাছে বেচবো না। পরে রিয়েল লোক আইসা ৩০,০০০ কিনে নিয়ে যায়। দালালি এইরকম, ঠিক গরু দালালির মতো বাংলাদেশের রাজনীতির ভিতরে এইরকম কারবার চলছে। এই খলিলরা, এই আসিফ নজরুলরা, এই ডক্টর ইউনূস, তারপরে জার্মানিতে একটা ফালাই গেছে না কি নাম জানি, তারপরে আরেক বাটপার, একদম বিশ্ব বাটপার আলী রিয়াজ। এই আলী রিয়াজের এখন কিন্তু ফাঁসি হওয়া উচিত, কারণ বাংলাদেশের সংবিধানকে সে বলৎকার করছে এবং বাংলাদেশের সংবিধানের বাইরে গিয়ে সে জুলাই চেতনা বিক্রি করছে। কইরা কোটি কোটি টাকা খরচ করাইয়া বাঙালির ঘাড়ের উপরে একটা গণভোট চাপাইয়া দিছে। এইগুলা এখন দেখেন আদালতে, আপনি ঈদের পরে শুনবেন আদালত বলতেছে এর কোনো ভিত্তি নেই, এটা ভুয়া। খেয়াল করে দেখেন। তাইলে আলী রিয়াজ যে এই বাঙালিকে এই করলো, তাহলে দেখেন ডক্টর ইউনূসের সিলেকশন গুলা দেখেন, বানর নাচানো, বানরের খেলা দেখানোর মতো, সাপের খেলা দেখানোর মতো, হনুমানের নৃত্য দেখানোর মতো যেসব লোক আছে, এই সব লোকগুলাকে সে কোত্থেকে খুঁজা খুঁজাই না এটা মেলা বসাইছে। আর এই মেলাতে মানে একদিক দিয়ে হাউজি খেলার ব্যবস্থা করছে, একদিক থেকে জুয়া খেলার ব্যবস্থা করছে, আরেক দিকে পুতুল নাচের ইতিকথা চালাই দিছে। কথা বুঝছেন? ঠিক বাংলাদেশটাকে এটা ইতিহাসের অংশ হয়ে যাবে ভাই। এই শুধু শুধু যে আপনি বলছেন রিজওয়ানা এবং খলিল তা না, তত্ত্বাবধায়ক সরকারের সাথে ফারুকী, আসিফ নজরুল সহ যারা যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা দরকার, তাদের প্রত্যেককে এখন রিমান্ডে নেওয়া দরকার। পুলিশ প্রশাসন ধ্বংস করে দিছে, আর্মিটাকে কলাপস করে দিছে, অ্যাডমিনিস্ট্রেশন টোটালি জলে ফেলে দিয়েছে এবং বাংলাদেশের অর্থনীতিকে বুকে মাটি লাগিয়ে দিয়েছে। গত পরশুদিন আপনি দেখছেন যে আব্দুল সালাম, এক সময়ের জাতীয় পার্টির বড় নেতা,
এক সময় বিএনপিও করছে তিনি, এখন আবার বিএনপির বড় নেতা, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পোস্টে দাঁড়াবেন। তিনি বললেন ডক্টর ইউনূস যে এত কিছু রেখা গেছে, এমন অবস্থা করে গেছে যে আমরা আগামী মাসে যদি বেতন পাবো কিনা, বেতন বেতন পাবো কিনা দিতে পারবো সেটাও সন্দেহ। তার মানে এটা তো ঢাকার অবস্থা না ভাই, এটা চিটাগং, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট সবগুলো আসনের একই অবস্থা এক। তাইলে বাংলাদেশটাকে তারা হরিলুট করছে। আওয়ামী লীগের দেখেন, রাষ্ট্রের ভিতরে আমার সাথে আপনার খেলা হবে আইনের। আপনি যদি আমাকে কিছু করতে চান আইনের ভিত্তিতে করবেন, কারণ আমি স্বাধীন দেশের নাগরিক। আমাকে কনভিকশন দিতে পারে আইন, আমাকে জেল দিতে পারে, ফাঁসি দিতে পারে আইন। ডক্টর ইউনূস সেটাতে বিশ্বাস করতেন না। কেন করতেন না? আপনাকে একটা তথ্য বলি। মানে সভ্য দুনিয়াতে একটা কথা আছে যে রুল অফ ল হচ্ছে বেসিস অফ সিভিলাইজেশন, অর্থাৎ আইনের শাসন হচ্ছে সভ্যতার ভিত্তি। আপনি সভ্য নাকি অসভ্য গত 4000 বছরে এটা নির্ণয় করা হতো রুল অফ ল দেখা। ডক্টর ইউনূসের যুগে কি রুল অফ ল ছিল? ছিল না। তার ছিল কি মবক্রেসি। তারা বলছে আপনার গ্রামে গ্রামে তারা এখনো আছে, আপনারা যাই তাদেরকে ধরেন। এবং তার ওই ডাস্টবিন শফিকে বললো কি এটা হলো কি, এটা হলো প্রেশার গ্রুপ, প্রেশার গ্রুপ। তাহলে দেখেন, অর্থাৎ সিভিলাইজেশনের ভিত্তি হচ্ছে, সভ্যতার ভিত্তি হচ্ছে রুল অফ ল। যেখানে রুল অফ ল নাই তাহলে তার সভ্যতার ভিত্তি করতে গেলে সে অসভ্য। তার শাসন অসভ্যের শাসন। দেশটা মাছ শূন্যে, গোলা পানিতে মাছ শিকার, বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলবে। ঠিক এই অবস্থায় এই দেশটাকে অন্ধকার একটা জগতে নিয়ে গেছে। আরে ভাই, সবে তো তারেক রহমান সরকারে আসছে, যেই পরিমাণ বিশাল বহল লইয়া 50-60 জন লইয়া লট বহল লইয়া যেভাবে শুরু করছে, দেখেন না 6টা মাস 1টা বছর কি করে। এই যে মন্ত্রিত্ব দিছে, এক এক মন্ত্রীর অবস্থা যদি দেখেন, এটা ভবিষ্যতে এই যে আইনমন্ত্রী হলো, কিসের ভিত্তিতে, কে নাম শুনছে উনার? আপনারা চিনতেন এই তত্ত্বাবধায়ক সরকার আসার আগে ওই লোকেরে? চিনতেন না, এখন চিনছেন। উনি আইনমন্ত্রী হয়ে গেছে। কিভাবে হলো? উনি কি বিখ্যাত কোনো এই প্র্যাকটিস করতেন এরকম কিছু? তাও না। শুধু একটাই জিনিস, যে উনি তারেক রহমানের 2টা মামলা প্রথম দিনে সে বাদ করে দিছে। কোন মামলাটা? একটা হলো 10টা কসর মামলা, আরেকটা হলো কি মামলা, ওই যে তার বিরুদ্ধে যে মামলাটা ছিল, যে 21শে আগস্ট গণেট হামলা মামলা। মানে এমন যে 21শে আগস্ট বাংলাদেশে কখনো ঘটে নাই, এখানে কোনো বোমা ফুটে নাই, এখানে কোনো মানুষ মারা যায় নাই, এখানে কিচ্ছু হয় নাই। তো তাহলে ওরে দিবেন না তো আপনি কাকে দিবেন? জি। শোনেন, এই অবস্থায় এই দেশটাকে তারা এখন যেদিকে নিয়ে যাচ্ছে, এই রিজওয়ানা বলেন আর খলিল বলেন, এদের এমনি বেল নেই, এরা এমনি পালাই যাবে। কিন্তু এই দেশের মানুষ, তারা তো পালাতে পারবে না। এই দেশের মানুষের জীবনটাকে একটা অন্ধকার গলির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। একটা জান্নাতে যাওয়ার টিকিট বিক্রি করতে যাইয়া জাহান্নামের পথে উঠাই দিছে। জি। আগামী দিনগুলো আমাদের কোন দিকে যাবে সেটাই দেখার ব্যাপার। ধন্যবাদ। অনেক এবং অনেক শেষ একটা ধন্যবাদ। কথা বলে যাই, বাংলাদেশে কিন্তু 7 মার্চ হয়ে গেছে। এই 7 মার্চে বাঙালির মুক্তির সনদ, বাংলাদেশের স্বাধীনতার অলিখিত ঘোষণা বঙ্গবন্ধু দিয়ে দিয়েছিলেন, যার উপরে ভিত্তি করে জিয়াউর রহমান তার একটি কি বলে যে জাতির জন্ম প্রবন্ধে বলছেন যে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ দেওয়ার পরেই আমি সিগন্যাল পেয়ে গেছিলাম। সেই সিগন্যালের দিন শতাব্দীর মহানায়ক, বাঙালির রাখাল রাজা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা এবং তাকে স্মরণ করি। জি, অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, তিনি বললেন যে কি কারণে এই যে জামাত এবং জামাত যে খলিল এবং রিজওয়ানার গ্রেপ্তার দাবি করলেন, এটি হতে পারে কিছুটা নাটক, হতে পারে সামনে যেটি বললেন মনিরুল ইসলাম মঞ্জু, যে খেলা আছে, সংসদ আছে, যেহেতু আমরা হয়তো সংসদ ঘিরে এর একটা রেশও দেখতে পারবো। অপেক্ষায় থাকুন, সবাই চোখ কান খোলা রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু।